নিজের পরাজয়ের দৃশ্য নিজে হাতে ভিডিও করে তুলে রাখলেন। যে পরিবর্তনের আশায়, যে পালাবদলের আশায় অসংখ্য পরিবর্তনকামী মানুষ, ভুক্তভোগী মানুষ, অত্যাচারিত মানুষ অধীর আগ্রহে দিনের পর দিন অপেক্ষা করে বসে আছেন, তাদের সেই ভোটের ফলাফল বেরোনো পর্যন্ত আর অপেক্ষা করতেই হলো না। সেই দৃশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তৈরি করে দিলেন। নিজের পরাজয় নিজে এক প্রকার ঘোষণাই করে দিলেন। একদম বাড়াবাড়ি করে বলছি না, ওনাকে যে ভোট দেওয়ার আর কেউ নেই, আবার বলছি, রিপিট করছি, ওনাকে ভোট দেওয়ার যে আর কেউ নেই, সেটা কে বলছেন? সেটা বলছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রকাশ্য জনসভা থেকে। এখানে সেই দৃশ্যটা আপনারা আগে দেখুন, তারপর আসছি আসল কথাটায়, যে এর পরে ঠিক কি আছে। আসুন সেটা আগে দেখেন। নাম কেটেছে এখানে যারা উপস্থিত আছে, কার কার নাম কেটেছে একটু হাত তুলবেন। হ্যাঁ, এই ছবিটা ভালো করে তোলো তো, ভিডিও করো এটাকে, ভালো করে হাত তুলুন যাদের নাম কেটেছে। তাহলে ভোট দেবে কে? বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন? সব ভোটাধিকার কেড়ে নেবেন মানুষের? এটা কি হচ্ছে? বিজেপি দালালি করতে গিয়ে গণতন্ত্রের নামে মকারি অফ ডেমোক্রেসি হচ্ছে। হামটি ডামটি শয়তানের দল মুর্শিদাবাদে ভোট কাটো, তিয়াট্টে ভোট কাটো, এমনকি আমার কনস্টিটিউন্সিতেও 1.5খানা ওয়ার্ড আছে, সেখানেও ভোট কেটে দিয়েছে 40,000 ভোট। যাই বলুন, ইতিহাসে কিন্তু এরকমটা নজির খুব একটা পাওয়া যায় না, কিন্তু সেটাও হয়ে গেল। এর থেকে প্রমাণিত হলো এই যে ওনার পাশে যারা বৈধ নাগরিক, যারা দেশে ভোট, এই রাজ্যে ভোট দেবেন, তাদের কেউ নেই। এবং সেই কারণে ওনাদের পরাজয় নিশ্চিত। এবং সেটা কোনো বিরোধী দলকে বলতে হলো না, কাউকে বলতে হলো না, সেটা উনি নিজে করে দেখিয়ে দিলেন। উনি নিজে ঘোষণা করে দিলেন জনসভা থেকে। আর বাস্তব চিত্রটা কি? বাস্তব চিত্রটা, যে সংখ্যালঘু ভোটের ওপর ভর করে উনি এই 15টা বছর রাজত্ব করেছেন, সেই সংখ্যালঘু ভোট ওনার পাশে আর নেই। যা আছে সেটা উনি বলে দিলেন সবটাই বাতিল ভোটার। এই প্রসঙ্গে উল্লেখ করি যে মানুষের ভাষা থেকে আমরা, সুপ্রিম কোর্ট যেমন বলে, নির্বাচন কমিশন যেমন বলে, সাধারণ নাগরিক, সুস্থ বা দায়িত্ব সম্পন্ন নাগরিক যেমন বলে, তেমনি আমরাও বলি যে একজন বৈধ নাগরিকও যেন ভোটদানের অধিকার থেকে বাদ না যায়, সে যেন অবশ্যই ভোটার তালিকায় থাকে। কিন্তু পাশাপাশি এটা একদম প্রথম থেকে আমরা বলে আসছি যে একজন অবৈধ নাগরিকও যেন, বা একজন ভুয়ো ভোটার, অস্তিত্বহীন ভোটার, মৃত ভোটারও যেন ওই তালিকায় না থাকে। আমাদের বক্তব্য, সুপ্রিম কোর্টের বক্তব্য, নির্বাচন কমিশনের বক্তব্য, সংবিধানের নিয়ম, সবটাই একই কথা বলে। কিন্তু আলাদা কথা কারা বলে? আলাদা কথা যারা বলছিল এসআইআরটার প্রথম থেকে, তারা তো এনআরআই, এই শাসক দল, যে সবাইকে কারোর নাম কাটতে দেব না, এসআইআর হতেই দেব না, বেঁচে থাকতে এসআইআর হতে দেব না। এবং তার পরিণাম হতে হতে গড়াতে গড়াতে গিয়ে এমন জায়গায় গিয়ে ঠেকলো, এসআইআরে হুজ্জুতি তো ছিলই, বাধাদান তো ছিলই, সেটা গড়াতে গড়াতে যেমন সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টের প্রধান বিচারপতি তত্ত্বাবধানে
অ্যাডজুডিকেশন প্রসেস জেলা জজ সাহেবদের দিয়ে করাতে বাধ্য হয়েছিলেন সুপ্রিম কোর্ট বিশেষ ক্ষমতা প্রয়োগ করে, যা ভারতের ইতিহাসে নজিরবিহীন। সেটা যেমন হয়েছিল, কিন্তু তাতেই থেমে থাকলো না ব্যাপারটা। তার হুজ্জুতি, যা কিছু বিশৃঙ্খলা করা যায়, লোক খেপানো যায়, তার জন্যে ইনি কি করলেন, ধর্ণা মঞ্চ করলেন। ধর্ণা মঞ্চ থেকে লাগাতার এবার হুমকি দেওয়া শুরু করে দিলেন মানুষকে, ঘিরে ফেলে একটা কমিউনিটি আর একটা কমিউনিটিকে 12টা বাজিয়ে দিতে পারে 1 মিনিটে, ওনারা নাকি যদি না থাকেন তবে। আর গলায় পোস্টার লিখতে হবে বিজেপি করি না, বিজেপি করি না, বিজেপি করি না, ভোটটা মিটে গেলে। এই সমস্ত হুমকি আরো কত আছে। আর প্রধানটা কি? প্রধানটা হচ্ছে এই এসআইআর কে এনআরসি হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা। দাঁড়ান, এবার যে ভয়ঙ্কর গসিপ, ভয়ঙ্কর চক্রান্ত একদম রন্ধে রন্ধে গেঁথে দেওয়া হচ্ছে, এই যে জমায়েতটা দেখলেন যেখানে সবাই হাত তুললো যে কেউ ভোটার নয়, সবার নাম বাদ গেছে, তাদের মধ্যে এবার কি প্রচার করা হচ্ছে সেটাই এবার বলবো আপনাদেরকে। সে এক ভয়ঙ্কর মিথ্যা এবং সেটাই প্রচার, এবং সেটাই এবার ওনাদের শেষ অস্ত্র। যদিও আশা রাখি আগামীকাল সুপ্রিম কোর্টে যে হিয়ারিং আছে তাতে অনেক দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, এবং আগামী 14, 15, 16 আইপ্যাক এবং ইডি, আইপ্যাক বনাম ইডি যে মামলা, যাতে মুখ্যমন্ত্রী নিজে অভিযুক্ত এবং পার্টি, সেখানেও তারা এবার রায় দান করবেন 14, 15, 16-র মধ্যে। বিচারপতি মিশ্রা ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের তারা জানিয়েই রেখে দিয়েছেন সলিসিটর জেনারেল তুষার মেহতাকে যে ইয়েস, ওই দিন একটা ইন্টারিম অর্ডার বা একটা রায় দান ওনারা করবেন। এবং ওনারাই জানিয়েছিলেন যে এ এক নজিরবিহীন ঘটনা, যেখানে রাজ্যের প্রধান ছুটে গিয়ে কোনো তদন্তে বাধা দিচ্ছেন, এবং সেটা কখনো দৃষ্টান্ত হতে পারে না দেশের পক্ষে। তাদের অবজারভেশনে তারা জানিয়েছেন অলরেডি। এবার তার জন্যই আমরা প্রশ্ন তুলেছিলাম যে আদৌ উনি ওই ভোটের প্রচারটা আর নিশ্চিন্তে করতে পারবেন তো? 23 তারিখ আর 29 তারিখে যদি সঠিক সময়ে ভোট হয়ও, ধরে নি 16 তারিখে, 14, 15, 16 তারিখের মধ্যে যদি এই আইপ্যাক ইডি মামলার রায় বেরোয়। আর ইতিমধ্যে আর কি জানা গেছে, এই ইডি দপ্তরগুলোতে বিভিন্ন রাজ্যে, যেটা কিনা আমরা শুনতে পেয়েছি যে কর্ণাটক, চেন্নাই, এই সমস্ত জায়গাতে, দিল্লিতে আইপ্যাকের যে অন্যান্য দপ্তরগুলি আছে সেগুলোতে সব কটাতে ওই কয়লা কেলেঙ্কারিতে লাগাতার রেড হয়েছে গত 2 দিন ধরে, এবং তার ওখানকার যে যিনি কর্ণধাররা রয়েছেন তাদেরও রেড হয়েছে। কাজেই এই সমস্ত কিছু কিন্তু মানে যাকে বলে জুগার এক জায়গায় হচ্ছে। কিন্তু এর পাশে যেটা আপনাদেরকে বলতে যাচ্ছিলাম, যে সে ভয়ঙ্কর প্রচারটা কি এবং কাকে কাকে সেই প্রচারটা দায়িত্ব দেওয়া হয়েছে প্রচারটা করবার জন্যে, এবং সেই প্রচারের ফলটা কি হতে পারে। প্রথম কথা, ওনারা বুঝে গেছেন এভাবে আর জেতা যাবে না, মানুষ নেই। তাহলে উপায় কি? উপায়, মানুষ যে ভোট দিতে বেরোবে তাকে ভোট দিতে দিও না, এনি হাউ তাকে ভোট দেওয়া থেকে আটকাতে হবে। ওদিকে নির্বাচন কমিশনও কিন্তু স্ট্রিক্ট, যতটুকু ব্যবস্থা নিচ্ছে আমাদের ক্ষোভ বিক্ষোভ থাকলেও সেটা প্রচুর। পুলিশ প্রশাসন সেগুলো যে কি বলবো, দলদাস হয়ে সেবা যত্ন এখনো কেউ কেউ করে যাচ্ছেন, সেটাও দেখা যাচ্ছে। কিন্তু আসার খবর হচ্ছে এই যে যখন সেটা করছে, এবার আর ওই সমস্ত নোটিশ টোটিস কিছু না, সরাসরি সাসপেন্ড হয়ে যাচ্ছে, এটাও ঘটছে। কাজেই নির্বাচন কমিশন এটুকু বার্তা দিচ্ছে বারবার, বেশিবার বাড়িও না। এখন বেশিবার যে বাড়াচ্ছে তার পরিণতি তাই হচ্ছে। কিন্তু ওই যে বলেছিলাম, হুজ্জুতির রেশ গড়াতে 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 মালদা মোথাবাড়িতে গিয়ে যে ভয়ঙ্কর ঘটনাটা হলো, এই যে একটু আগে দেখলেন না, উনি বললেন যা, ভোটটা দেবে কে? তাহলে ওই যা কথাটা এবার প্রতি মুহূর্তে বলতে হচ্ছে, যা, এটা তোরা কি করে ফেললি, যাতে করে পুরো চক্রান্তটা যেন
ওই এক্সপোজ হয়ে গেল, এবং ফলবশত যেটা দাঁড়ালো এবার, আর তো ছাড় নেই বাপু। এবার সুপ্রিম কোর্ট আগামীকাল কি করে সারা দেশ তাকিয়ে থাকবে সেদিকে, কিন্তু তার পরিণাম যে শাসক দলের পক্ষে খুব মিষ্ট হবে সেটা নয় কখনোই। কারণ সুপ্রিম কোর্টেই কিন্তু ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এসআইআর মামলার হিয়ারিংও ওই 6 তারিখ 4টের সময়েই আছে। এদিকে আমরা কি জানতে পেরেছি, এসআইআর এর 10ম সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়ে গেছে। এখনো পর্যন্ত টোটাল সংখ্যা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না, যদিও খুব কাছাকাছি আমরা সকলেই জানি, মোটামুটি 80 লাখের প্লাস একটা সংখ্যা, 90 লাখের কাছাকাছি একটা সংখ্যা বাদ পড়তে পারে। তাহলে এই বাদ পড়ারাই কিন্তু হচ্ছে এনাদের এইবার লড়ার শেষ অস্ত্র। মাননীয় নির্বাচন কমিশন, মাননীয় সুপ্রিম কোর্ট, সেন্ট্রাল ফোর্স, কেন্দ্রীয় সরকার, এদের সকলকে জানাচ্ছি এই তথ্য। আপনাদের অনুরোধ করছি যে আপনারাও প্রচুর পরিমাণে হাত খুলে লিখুন আপনাদের সমস্যাগুলো, আপনাদের বিভিন্ন রকম ইস্যু নিয়ে আপনারা লিখুন কমেন্ট বক্সে, আর একটু সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। লাইক করা ভালো লাগলে করবেন, নোটিফিকেশন অনটা করবেন যদি আপনারা পরপর এপিসোডগুলো দেখতে চান তবে। কিন্তু এই লাইক, এই শেয়ারটা যদি করেন তাহলে কি হবে, এই এপিসোডের বক্তব্যগুলোর সঙ্গে আপনাদের এই কমেন্টগুলো যদি এইভাবে ছড়াতে ছড়াতে একটু উঁচু লেভেল পর্যন্ত তাদের চোখে যায় এবং কানে পৌঁছয়, এইটুকুই অনুরোধ। কেন, আমি এর আগের বেশ কয়েকটা এপিসোডে আশঙ্কা প্রকাশ করেছিলাম, ভোটার তালিকায় যারা থাকলো তারা তো ভোট দেবে, কিন্তু তালিকা থেকে বাদ পড়ছে যারা, তারা ভোট হয়তো দিতে পারবে না, কিন্তু ভোটের দিনে তারা তো ভোটের এলাকাতেই থাকবে। তারা কি ভোট যারা দিতে চায় তাদের ভোট দেওয়া পর্যন্ত যেতে দেবে? এখানে নির্বাচন কমিশন যে ব্যবস্থাটা, চরম ব্যবস্থা নিয়েছে, যদিও সেখানে একটু টিউনিং দরকার বলে আমাদের মনে হয়, সেটা পরবর্তী এপিসোডে দেখা যাবে। সেটা হচ্ছে বুথে 600 মিটারের মধ্যে কোনো ধরনের কোনো রাজ্য পুলিশ থাকবে না, সমস্তটাই থাকবে সেন্ট্রাল ফোর্সের নিয়ন্ত্রণে। এখন আমরা রাজ্যবাসী চাইছি কি জানেন, আমরা এই রাজ্যবাসী চাইছি এই সেন্ট্রাল ফোর্স ওই 600 মিটার না, গোটা রাজ্যটার নিয়ন্ত্রণ নিক, গোটা প্রশাসনটার নিয়ন্ত্রণ নিক দেশের সর্বোচ্চ প্রধান রাষ্ট্রপতি। এটা চাহিদা হতে পারে, কিন্তু গণতান্ত্রিক বাস্তবতা, আইন, সংবিধান, সেখানে আরো অনেক রকম বাধা বিপত্তি থাকতেও পারে, সূক্ষ্মাতি সূক্ষ্ম আইনের বিভিন্ন রকম মারপ্যাচ থাকতে পারে, আমরা অপেক্ষা করব তার জন্য। কিন্তু এই ডিলিটেড ভোটারদেরই বোঝানো হচ্ছে যারা কোনো অংশে রাজি নয় কোথায় যেতে, ট্রাইব্যুনালে যেতে। একটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে আজ ট্রাইব্যুনালে কিন্তু অ্যাপেলেট ট্রাইব্যুনালের প্রথম কেস তারা নিষ্পত্তি করেছে, মানে ট্রাইব্যুনাল ইজ অ্যাক্টিভ, চালু হয়ে গেছে এবং প্রথম কেস নিষ্পত্তি করে সেখান থেকে তারা জানিয়েও দিয়েছে। তাহলে বাপু যারা ডিলিট হয়েছে অত লোক খেপানোর কি দরকার, অত টায়ার জ্বালানো, ঘর বাড়ি ভাঙা, গাড়ি ভাঙা, বিচারপতিদের তাড়া করা, ঢিল মারা, বোম মারা কি দরকার? নিজের সঠিক কাগজটা হাতে নাও, অনলাইনে বা অফলাইনে অ্যাপ্লাই করো, ট্রাইব্যুনালে চলে যাও, মিটে গেল। সেটা হবে কি সুস্থ সামাজিক, রাজনৈতিক, গণতান্ত্রিক পরিকাঠামোর ব্যবস্থা। তাহলে তো হবে না, তাহলে তো বিদেশি চক্রান্ত, বিদেশি উদ্দেশ্য সম্পন্ন হবে না, তাহলে তো বিদেশি কালো টাকার আমদানি এতদিন ধরে যেভাবে চলছিল রসে বসে দুধে ভাতে, সেটা তো আর মানে ওইভাবে আর হবে না। তাহলে একমাত্র উপায় কি, একটা বিশেষ প্রতিশ্রুতি এই ডিলিটেড ভোটারদের মধ্যে গুঁজে দেওয়া হচ্ছে
নির্বাচন কমিশনকে জানাচ্ছি, সুপ্রিম কোর্টকে জানাচ্ছি, কিন্তু গসিপে তো কারোর হাত নেই। গসিপ তো এক কান থেকে আর এক কানে ছড়িয়ে দেয় মানুষ, এবং সেটাই এই শাসক দল আমাদের কাছে সূত্রের খবর। তাদের যে সমস্ত সংস্থা আছে আপনারা যথেষ্ট ভালো জানেন। তাদের এবার পরিকল্পনা হচ্ছে সুচারু এদেরকে বলা যে ভোটটা তোমরা দিতে না পারো, ভোটটা ভোটের দিন করিয়ে দাও, তারপর একবার যদি আমরা এসে যাই তোমাদের নাম আবার তুলে দেব। এখন ব্যাপারটা হয় গ্রামের এই যে বিভিন্ন রকম জমায়েতে দেখেন যে সমস্ত মানুষজনকে, এরা মূলত কিন্তু দরিদ্র শ্রেণীর গ্রামের খেটে খুটে খাওয়া মানুষ, যারা ভারতের কোথায় কোন, প্রথম কথা তারা এ দেশীয়ই নয়, জাতীয় সঙ্গীতটাই হয়তো বলতে পারবে না, ভারতের জাতীয় পতাকায় কটা রং তাই হয়তো বলতে পারবে না, প্রথম কথা এ দেশীয়ই নয়, যারা একেবারে বিদেশি হিসেবে বাদ পড়ছে, আমি তাদের কথা বলছি। কখনো গুলিয়ে ফেললে হবে না যে আমি প্রকৃত ভোটারদের কথা বলছি, নয়। তাহলে এদের যদি এইভাবে কান বিষণ হয় তাহলে ভোটের দিন এরা কি করতে পারে, এবং তার সম্যক ব্যবস্থা, তার সম্যক সিকিউরিটি, এই সমস্ত কিছু কিন্তু গ্রহণ করতে হবে। যদি রাষ্ট্রপতি শাসন হয়ে যায় খুব ভালো কথা, যদি রাষ্ট্রপতি শাসন না হয় অন্তত এই প্রশাসন দিয়ে, এই পদলেহনকারী প্রশাসনিক ব্যবস্থা দিয়ে কিন্তু নির্বাচন কমিশন আপনি এই রকম একটা ভয়ঙ্কর চক্রান্তকারী একটা কি বলবো গোষ্ঠী তাদেরকে কন্ট্রোল করতে পারবেন না। আর জনগণকে বলি যে আপনারা মোটামুটি লিখে নিতে পারেন, আজকে যদি ঠিকঠাক ভোট হয়, আবার বলছি যদি ঠিকঠাক ভোট হয়, এই তৃণমূল কংগ্রেস 25 থেকে 30টা আসন পার করতে পারবে না, এবং বহু বহু বড় বড় হেভিওয়েট তাদের জামানত বাজেয়াপ্ত হয়ে যেতে পারে, লিখে রেখে দিন। তবে ওই যে বললাম প্রেক্ষিতগুলো, এগুলো ঠিক থাকতে হবে, ভোটটা মানুষ যাতে দিতে পারে সেটার ব্যবস্থা করতে হবে, মানুষের কনফিডেন্সটা আসতে হবে, এখনো কিছুদিন আছে, তার সমস্ত রকমের ব্যবস্থা করতে হবে, এবং হলে একটা মানুষও যে আর ওনাদের ভোট দিতে প্রস্তুত নন সেটা নেত্রী নিজে আজকে দেখলেন, নিজে হাতে ভিডিও করলেন, ঘোষণা করলেন, এবং নিজের পতন চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে দেখতে পেলেন। এরপর আর কিছু কি সন্দেহের অবকাশ থাকে সুধী দর্শকবৃন্দ? এরপরে কি নিজেদের সাহস সঞ্চয় করা উচিত নয়? এরপরে কি স্বপ্ন দেখা উচিত নয়? খুব বাড়াবাড়ি হবে কি? খুব অ্যাম্বিশাস হয়ে যাবে ব্যাপারটা। একটা কিছু স্বপ্ন দেখলে, একটা কিছু উইশ করলে, তাহলে সেটাকে যাতে মানে বাস্তবে পরিণত হয় তার জন্য মানুষকেও তো কিছু চেষ্টা করতে হবে। এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। ওই যে বললাম আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং সুচিন্তিত মতামতের কমেন্ট করবেন, নোটিফিকেশন অন করুন। আপনাদের সুচিন্তিত মতামতই আমাদের এগিয়ে যাওয়ার রাস্তার পাথেও আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। নমস্কার।